আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় হোমনাবাসী, আজকে আপনারা এখানে বিভিন্ন প্রান্ত থেকে আজকে উপস্থিত হয়েছেন। নদী বিধৌত হোমনা উপজেলার আজকে এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন, যারা এনসিপি করেন বা করেন না, যারা এনসিপি কে ভোট দিয়েছেন অথবা দেন নাই, যারা স্কুল কলেজের শিক্ষার্থী, যাদের ভোট দেওয়ার বয়স হয়েছে, অধিকাংশেরই বয়স হয় নাই, আপনাদের প্রত্যেককে এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় হোমনাবাসী, আজকের এই প্রোগ্রামে আপনি যদি দেখেন ডেমোগ্রাফি, এখানে যারা উপস্থিত হয়েছে বেশিরভাগই হচ্ছে এই জেনজি প্রজন্মের অথবা জেন আলফা প্রজন্মের। আজকে বাংলাদেশটা কেমন আছে সেটা যদি আপনারা জানতে চান, বা হোমনাটা কেমন আছে সেটা যদি জানতে চান, হয় হোমনা আদর্শ সরকারি স্কুলের একটা শিক্ষার্থীকে জিজ্ঞেস করেন, হোমনা উচ্চ বিদ্যালয়ের একটা শিক্ষার্থীকে জিজ্ঞেস করেন, অথবা এখানে হচ্ছে দেখবেন কফিল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় আছে না একটা, ওদের একজনকে জিজ্ঞেস করেন। খাদিজা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় আছে না গার্লস, ওদের একটা শিক্ষার্থীকে জিজ্ঞেস করেন। হোমনা সরকারি ডিগ্রি কলেজের একজন শিক্ষার্থীকে জিজ্ঞেস করেন। হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের একটা শিক্ষার্থীকে জিজ্ঞেস করেন। তাহলে দেখবেন বাংলাদেশের মূল চিত্রটা এই শিক্ষার্থীরা এই স্কুল কলেজের শার্ট পরে যারা স্কুল পালিয়ে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে, রাতের 10টা 11টা 2টা 3টা বাজে চ্যাম্পিয়ন্স লিগ দেখে, এল ক্লাসিকো দেখে, যারা রাতে খেলা দেখে সকালে আন্দোলনে অংশগ্রহণ করে, যারা দেশকে নিয়ে ভাবে, এই শিক্ষার্থীদের কাছেই বাংলাদেশের প্রতিচ্ছবি উঠে আসবে। আপনি জিজ্ঞেস করে দেখেন এই শিক্ষার্থীদের, তারা ভালো নেই, কারণ তাদের এই বিবেক কারো কাছে বর্গা দেওয়া নেই। এই শিক্ষার্থীরা যখন পড়াশোনা করে তারা দেখে সামনে হচ্ছে ডিপ্রেশন, চাকরি নাই, দুর্নীতি, সরকারি প্রত্যেকটা সিস্টেমে হচ্ছে দুর্নীতি। আপনি থানায় যান, সেখানে হচ্ছে দালালি। আপনি সরকারি হসপিটালে যান, সেখানে হচ্ছে দালালি। আপনি সরকারি যে কোনো একটা প্রতিষ্ঠানে যান, সেখানে হচ্ছে দালালি। চাকরি নিতে যান, সেখানে রয়েছে ঘুষ। এই শিক্ষার্থীদের সামনে রয়েছে ডিপ্রেশন, হতাশা। সরকারে যারা এসছে আজকে 3 মাস হয়েছে, আমরা আজকে হচ্ছে মে মাসের 17 তারিখ, আমরা ফেব্রুয়ারির 17 তারিখ শপথ গ্রহণ করেছি। এই ফেব্রুয়ারি 17 তারিখ থেকে মে মাসের 17 তারিখ পর্যন্ত এই 3 মাসে বাংলাদেশের গুণগত কি পরিবর্তন হয়েছে সেটা বাংলাদেশবাসী জানতে চায়। আমরা দেখছি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হয়েছে, গুম খুনের পরিস্থিতি খারাপ হচ্ছে, হামে শিশু মারা যাচ্ছে, নিউমোনিয়ায় শিশু মারা যাচ্ছে। এই সরকারকে কিছু জিজ্ঞেস করলেই পেয়েছে গরিবের বাউস, কিছু হইলেই বলে অন্তর্বর্তীকালীন সরকারের দোষ। এই এক গান কতদিন যে কিছু হইলেই বলে অন্তর্বর্তীকালীন সরকারের দোষ। অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রত্যেক দিন আন্দোলন ছিল, প্রত্যেক দিন আন্দোলন, এর আন্দোলন, অমুক গোষ্ঠীর আন্দোলন, তমুক গোষ্ঠীর আন্দোলন, প্রতিদিনই আন্দোলন। যারা বিভিন্ন দফা দাবিতে নিয়ে আন্দোলন করেছেন, আমরা আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনাদের সব দাবি কি এখন মানা হয়ে গিয়েছে? এখন আর আন্দোলন নাই কেন? এই আন্দোলন কোথায় গেল? এই সরকার নির্লজ্জভাবে স্বজনপ্রীতি এবং আঞ্চলিক বৈষম্যের যাত্রা শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি উন্নয়নের ক্ষেত্রে আমরা ভেবেছিলাম আঞ্চলিক বৈষম্যহীন উন্নতি শুরু করবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত নগ্নভাবে আঞ্চলিক বৈষম্য শুরু করে দিয়েছে। প্রিয় হোমনাবাসী, আজকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আমরা একটা নতুন বাংলাদেশের একটা স্বপ্ন নিয়ে এখানে উপস্থিত হয়েছি। এখানে অনেক শিক্ষার্থী আছে, ক্লাস 5-6 এর স্টুডেন্ট, ক্লাস 4-5 এর স্টুডেন্ট, স্কুল গোয়িং স্টুডেন্ট, কলেজ গোয়িং স্টুডেন্ট। আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই
যেই বাংলাদেশে আপনিও স্বপ্ন দেখতে পারবেন। আপনার যদি দক্ষতা থাকে, যোগ্যতা থাকে, তাহলেও আপনিও বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন। নেতার পিছে পিছে ঘুরে, নেতার পিছে কামলা দিয়ে, গাড়ির পিছনে পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া নেতা হওয়া যায় না। আমরা পরিবারতন্ত্রের মধ্য দিয়ে উঠে আসা নেতৃত্ব চাই না। আমরা চাই নিজের দক্ষতা দিয়ে, যোগ্যতা দিয়ে, সে তার ব্যাকগ্রাউন্ড কি, তার বাবা কি করে, চাচা কি করে, সেগুলো মুখ্য না। পরবর্তী বাংলাদেশ তাদেরকেই গ্রহণ করবে যারা নিজের যোগ্যতায় এবং যারা নিজের দক্ষতায় উঠে আসবে ইনশাআল্লাহ। প্রিয় হোমনাবাসী এবং তরুণ প্রজন্ম, অনেকের হয়তো ভোট দেওয়ার বয়স হয় নাই, এখানে অনেকে আছে যাদের ভোট দেওয়ার বয়স হয় নাই। আমরা আজকে রাজনীতি করি আগামী দিনের আপনাদের বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণ করার জন্য। আমরা চাই পরবর্তী বাংলাদেশ যারা এই নেতৃত্ব দিবে, যারা আপনার কর্মসংস্থানের কথা চিন্তা করে, সেটি তাদের পলিসিতে আছে কিনা সেটি আপনি তাদের রাজনীতিতে দেখবেন। আপনি তাদের রাজনীতি দেখবেন, তাদের রাজনীতিতে ঘুষমুক্ত বাংলাদেশ আছে কিনা, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আছে কিনা, টেন্ডারবাজ মুক্ত বাংলাদেশ আছে কিনা। প্রিয় হোমনাবাসী, আজকে থেকে 6 মাস আগের ঘটনা। আমাকে কুমিল্লাতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। আপনাদের এলাকারই একজন আমাকে বলেছিল, আমি যদি কুমিল্লায় আসতে চাই তাইলে নাকি আমাকে মাফ চাইয়া কুমিল্লায় আসতে হবে। উপরে আল্লাহ, নিচে জনগণ। আজকে ওনার এলাকায় এসে আপনাদেরকে নিয়ে আমি প্রোগ্রাম করছি। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে আমরা ওনাদেরকেও দাওয়াত দিব। আমরা চাই ওনারও আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করুক। ওনাদের অনেক নেতাকর্মী আছে যারা অত্যন্ত হতাশ, 17 বছর জেল জুলুম নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছে, মামলা খেয়েছে, হামলা খেয়েছে, এলাকায় আসতে পারে নাই, বাবার জানাজা পড়তে পারে নাই, সন্তানকে স্কুলে নিয়ে যাইতে পারে নাই, পরিবারের সাথে সময় কাটাইতে পারে নাই। আজকে সরকার গঠনের পরে এই ত্যাগী নেতা কর্মীদেরকে তারা ছুঁড়ে ফেলে দিয়েছে। এই হোমনাবাসী আমরা আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, ওইসব নেতা কর্মীদেরকে আমরা এনসিপিতে স্বাগত জানাই। কারণ আমরা এনসিপি, আমরা চাঁদাবাজির রাজনীতি আমরা সাবস্ক্রাইব করি না, টেন্ডারবাজির রাজনীতি আমরা এনসিপি করতে চাই না। সুতরাং যেসব বিএনপির যারা হচ্ছে ত্যাগী নেতা কর্মী আছেন, আমরা জানি আপনারা কষ্টে আছেন, আপনারা রাতে নির্জনে আপনারা হচ্ছেন কান্না করেন, আমরা আপনাদের কষ্টটা বুঝি। আপনারা এই চাঁদাবাজির জন্য হোমনা চান নাই, আপনারা 17 বছর জেল জুলুম এই কারণে খাটেন নাই। আপনারা যারা আওয়ামী লীগের সাথে নেটওয়ার্ক করে যারা রাজনীতি করেছে, তাদের জন্য হচ্ছে আপনারা এই হোমনা চান নাই। আমরা চাই আপনারা এনসিপিতে আসুন, এনসিপি মধ্যপন্থা এবং বাংলাদেশের রাজনীতি করবে আপনাদেরকে সাথে নিয়ে। প্রিয় হোমনাবাসী, আমরা যদি আমাদের রাজনৈতিক দলটাকে তৃণমূল পর্যায়ে গ্রামে গঞ্জে আমরা নিয়ে যেতে চাই, তাহলে সবার অংশগ্রহণ প্রয়োজন। আমি এখন কিছু কথা বলবো, যেই কথাগুলো অনেকের অপছন্দ হবে, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আমরা নাগরিক আকারে আপনাদের প্রত্যেককে দেখতে চাই। আমরা দেখতে চাই এখানে প্রত্যেকটা মানুষের সমান অধিকার নিশ্চিত হোক, সে নারী হোক কিংবা পুরুষ হোক। আমরা চাই প্রত্যেকেই নাগরিকের মর্যাদা নিয়ে বাংলাদেশে তার বিচরণ করুক। আমরা চাই নারী নেতৃত্ব উঠে আসুক। ভোটের আগে দেখবেন প্রত্যেকটা নারীকে প্রয়োজনে পায়ে ধরে বসে থাকে ভোটের জন্য, কিন্তু আপনি দেখবেন ভোট যখন শেষ হয়ে যায় নারীদের আর কেউ খোঁজ নেয় না। এখানে এনসিপি ব্যতিক্রম উদাহরণ তৈরি করতে হবে। আমাদের হোমনার প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মা বোনের কাছে যেতে হবে, তাদের সমস্যার কথা শুনতে হবে, তাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে ব্যবধান রয়েছে সেই ব্যবধান ঘুচানোর অঙ্গীকার তাদেরকে দিতে হবে। তাদের শিক্ষা, কর্মসংস্থান এবং পুষ্টির নিশ্চিত করতে হবে। আমাদের নারীদের শিক্ষিত করতে হবে, কর্মসংস্থান নিশ্চিত করতে হবে, তাদের নেতৃত্বকে আমাদের সবার সামনে তুলে ধরতে হবে। মনে রাখতে হবে আমাদের সমাজের অর্ধেকেরও বেশি হচ্ছে নারী। আমরা যদি নারীদেরকে পিছিয়ে আমরা কখনোই সমাজকে অগ্রসর করতে পারবো না। আপনারা দেখবেন আপনাদের পরিবারে, যেই পরিবারে নারীরা শিক্ষিত, নারীরা কর্মসংস্থানের দিকে যাচ্ছে, সেই পরিবার তত বেশি স্বাবলম্বী। সেজন্য এই যে ইয়াং জেনারেশনের যারা আছে,
ইন্টারমিডিয়েটের নিচে কারা কারা পড়ে একটু হাত তোলো তো। ইন্টারমিডিয়েট এইচএসসির নিচে যারা আছে, 20 বছরের নিচে যারা আছে, বিয়ে করে নাই এখনো বিয়ে করে নাই। গ্রেট। সবাইকে, আপনারা যারা আছেন পারিবারিক জীবনে এখনো যান নাই, নিজের থেকে উচ্চ শিক্ষিত মেয়ে বিয়ে করবেন। মনে থাকবে, মনে থাকবে। অনেকেই বলবে, অনেকেই মনে করবে নারীদেরকে মতামত প্রকাশের স্বাধীনতা যদি আমরা দেই এটা উচিত না, নারীদেরকে ভোটদান করার স্বাধীনতা দেওয়া উচিত না, রাজনীতি করার স্বাধীনতা দেওয়া উচিত না। এই জিনিসটা যারা বিশ্বাস করে তারা পশ্চাৎপদ। এখানে ইয়াং প্রজন্ম, আপনাদেরকে বলতে চাই, নারীদেরকে, নিজের ওয়াইফ যদি শিক্ষিত হয় আপনি দেখবেন আপনার অর্ধেক টেনশন শেষ। এখন অনেকেই দেখবেন যারা একটা বিয়ে করে ফেলছে তারা আবার আরেকটা ট্রাই করার দরকার নাই। আর ইয়াং যারা আছে আবার একটু হাত তুলে কারা কারা বিয়ে করে নাই। সবাই নিজের থেকে বেশি শিক্ষিত মেয়ে বিয়ে করার চেষ্টা করবে তো, করবে তো। অথবা নিজের বাসার যে বোন আছে তার শিক্ষা আপনাকে নিশ্চিত করতে হবে, ঠিক আছে? প্রিয় হোমনাবাসী, হোমনাতে কোনো মাজার আছে? হোমনাতে কোনো মাজার আছে? আপনাদেরকে একটা বিষয় নিশ্চিত করতে হবে, কোন বিশ্বাসে আপনি কখনো আঘাত করতে পারেন না। আপনি কোন মন্দির, মাজার, কোন ধর্মীয় স্থাপনাতে আপনার বিশ্বাস ভিন্নতা থাকতে পারে, কিন্তু কোন মাজারে আক্রমণ করার কোনো অধিকার আপনার নাই। আমরা এনসিপি কোনো ধ্বংসের রাজনীতি করব না। বিশ্বাস যার যার, ধর্মীয় স্বাধীনতা যার যার, কোন মাজার ভাঙা, মন্দিরে আক্রমণ করা, এগুলো করা যাবে না। আপনার নিশ্চিত করতে হবে, মনে রাখতে হবে, আপনার পাশে যিনি আছেন, অন্য ধর্মের হোক, অন্য বিশ্বাসের হোক, আপনাকে এটা নিশ্চিত করতে হবে ওই ভাই অথবা ওই বোন আপনার কাছেই যেন সবচেয়ে বেশি নিরাপদ থাকে। আমাদের সংখ্যালঘু ভাইয়েরা যারা আছেন, আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা যারা আছেন, বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বী ভাইয়েরা আছেন, আমরা আপনাদেরকে সংখ্যালঘু মনে করি না। আপনারা আমাদের ভাই, আপনারা বাংলাদেশী, আপনারা বাংলাদেশের অংশ। এই বাংলাদেশে তারাই সংখ্যালঘু যারা বাংলাদেশকে বিশ্বাস করে না। প্রিয় হোমনাবাসী, আপনারা যদি দেখেন কেউ মাজার, কোন মন্দির, কোন জলসা, এগুলাতে কেউ কোন আক্রমণ করেছে, আপনারা সেগুলো প্রতিরোধ করবেন। আপনারা পারবেন না? 5ই আগস্টের পরে আমরা দেখেছি আমাদের আলেম ওলামা ভাইয়েরা মন্দিরগুলোকে পাহারা দিয়েছে। বাংলাদেশে আমরা উদাহরণ সৃষ্টি করতে চাই, ধর্মীয় সম্প্রীতির উদাহরণ। আমরা সারা বিশ্বে দেখাতে চাই এই বাংলাদেশে বিশ্বাস যার যার, কিন্তু বাংলাদেশ সবার। আমরা সারা বিশ্বে সেই উদাহরণ সৃষ্টি করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমরা সারা পৃথিবীকে দেখাইতে চাই যে আমাদের বাংলাদেশে প্রত্যেকেই তার বিশ্বাস নিয়ে মর্যাদার সাথে এই বাংলাদেশে বসবাস করতে পারে। প্রিয় তরুণ প্রজন্ম, আপনারা জানেন হোমনাতে কিছুদিন আগে একটা ধর্ষণের ঘটনা ঘটেছে। আমাদের মানুষ নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে, ধর্ষণের ঘটনা ঘটছে, মাজার ভাঙা হচ্ছে, সংখ্যালঘুদের বিভিন্ন সময় নিরাপত্তাহীনতায় ভুগছে। পাশের মেঘনা উপজেলায় 3 মাসে 4 খুন হয়েছে। আমরা জানতে চাই স্বরাষ্ট্রমন্ত্রী কি করে। প্রিয় তরুণ প্রজন্ম, এই সরকারের জবাবদিহিতা আপনাদেরকে চাইতে হবে। আমাদেরকে দেখতে পাচ্ছি এখন আবার ফেসবুকে লেখালেখি করলে বাসা থেকে উঠাই নিয়ে যায়। আমরা হাসিনার সময় দেখেছি, আমরা স্লোগান দিয়েছি, আমরা বারবার বলেছি দিনে নাটক রাতে আটক, এটা আর চলবে না। দিনে নাটক রাতে আটক চলবে না, দিনে নাটক রাতে আটক চলবে না। আমরা দেখতে পাই দিনের বেলা স্ট্যান্ডবাজি আর রাতের বেলা বাসা থেকে ফেসবুকে মত প্রকাশ কারণে উঠাই নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা নিজের মতো করে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
আমরা যখন দেখেছি বিশেষ করে এই তরুণ প্রজন্মকে কেউ থামিয়ে রাখতে পারবে না। ঢাকা শহরে যখন ঢাকা কলেজের ছেলেরা রাস্তায় নেমে এসছে, সিটি কলেজের ছেলেরা যখন রাস্তায় নেমে এসছে, সেন্ট জোসেফ বিকাউন্নেসা হোলি ক্রসের ছেলেরা মেয়েরা যখন রাস্তায় নেমে এসছে, আদমজি ক্যান্টনমেন্টের ছেলেরা যখন রাস্তায় নেমে এসছে, দারুন নাজাত তামিরুল মিল্লাতের ছেলেরা যখন রাস্তায় নেমে এসছে, হাসিনাকে পালাতে বাধ্য হতে হয়েছে। ঠিক একইভাবে আপনারা যদি মনে করেন এই তরুণ প্রজন্ম পলিটিক্স বুঝে না, তাহলে পলিটিক্সটা আপনারাই বুঝেন না। এরা পলিটিক্স বুঝে না, এরা পলিটিক্স বানায়, এরা পলিটিক্স খায়, এরা পলিটিক্স নিয়েই চলে। সেজন্য এই সরকারকে তরুণ প্রজন্মকে আমলে নিতে হবে, এই তরুণ প্রজন্মের কর্মসংস্থানকে আমলে নিতে হবে, এই তরুণ প্রজন্ম যেন হতাশায় নিমজ্জিত না হয় সেই ব্যবস্থা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আগামী বাজেটকে সামনে রেখে যেখানে ইচ্ছা সেখানে ট্যাক্স বসাই দিচ্ছে, বাইকের উপরে ট্যাক্স বসাই দিচ্ছে, অটো রিক্সার উপরে ট্যাক্স বসাই দিচ্ছে, না জানি কথার উপরে কখন ট্যাক্স বসাই দেয়। এই সরকারকে মাথায় রাখতে হবে, যারা অটো রিক্সা চালায়, যারা বাইক হুন্ডা চালায়, তারা হচ্ছে কোনো এলিট মানুষ না, তারা বর্জ্য মানুষ না, পেটের দায়ে পুঁজির দায়ে তারা হচ্ছে অটো রিক্সা চালাইতে হয়। সুতরাং এসব যানবাহনের ট্যাক্স বসানো থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। আমাদের প্রাইভেট সেক্টরকে উন্মুক্ত করে দিতে হবে, প্রাইভেট সেক্টরকে পৃষ্ঠপোষকতা দিতে হবে, তাহলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। প্রিয় তরুণ প্রজন্ম, প্রিয় হোমনাবাসী, আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো আদর্শিক বিভাজন থাকবে না। আমাদেরকে যে বিভাজনের রাজনীতি করে, বাংলাদেশপন্থী, পাকিস্তানপন্থী, হিন্দু মুসলমান, কে টুপি পরে কে টুপি পরে না, কে শার্ট পরে কে পায়জামা পরে, এভাবে আমাদেরকে বিভাজিত করে আমাদের এই দেশটাকে পিছিয়ে রাখা হয়েছে। আমরা এই তরুণ প্রজন্ম, আমরা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা বাংলাদেশি পরিচয় দিতে, আমাদের পাসপোর্টে বাংলাদেশি পরিচয় দিতে আমরা সারা পৃথিবীতে একটা ব্র্যান্ড হিসেবে উপস্থাপন করতে চাই। আমরা শুনতে পেয়েছি এই সিএনজি স্টেশনগুলোতে চাঁদাবাজের আখড়ায় ভরে গিয়েছে। আমার উপজেলায় খোঁজ নিয়েন, কোন সিএনজি স্টেশনে চাঁদাবাজি নাই। এই সিএনজি স্টেশনে চাঁদাবাজি চলে না? আমারটাই নাই কেন? কারণ আমি মাফিয়াদের সাথে কম্প্রোমাইজ করি না। আপনাদের এলাকায় ইটভাটা আছে, এগুলো চলতেছে না? আমার এলাকায় খোঁজ নিয়েন, ইটভাটা দেখে সেগুলো ভেঙে ফেলা হচ্ছে। আমার এলাকায় কেন ভাঙতে পারি? কারণ আমি মাফিয়ার কাছে বিবেক বর্গা দিয়ে ভোটে জিতি নাই। আমার জন্য ভোট দিয়েছে মা বোনেরা, আমার কেন্দ্রগুলো পাহারা দিয়েছে যুবক ভাইয়েরা, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা, আমার জন্য মায়েরা নিজে টাকা তুলে আমার জন্য সিএনজি ভাড়া দিয়ে ভোট দিতে আসছে। সুতরাং যারা জনগণের ভোটে নির্বাচিত, তারা মাফিয়াদের বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকে। আর যারা মাফিয়াদের টাকা দিয়ে নির্বাচন করে, তারা ইটভাটা দেখেও তারা চোখ বন্ধ করে থাকে, তারা চাঁদাবাজি দেখেও তারা চোখ বন্ধ করে থাকে, ঢাকায় বসে এলাকা চালায়। প্রিয় হোমনাবাসী, আমরা চাই এই চাঁদাবাজ নির্মূল হোক, এই উন্নত উন্নয়ন হোক। সেজন্য আমরা আগামী নির্বাচনে আপনাদের এলাকা থেকে আমরা পৌরসভার মেয়র হিসেবে এনসিপি আমরা রাজুর আহমেদ সরকারকে আমরা সমর্থন দিয়েছি। আমরা সারা বাংলাদেশে আমাদের সাংগঠনিক বিস্তার অব্যাহত রাখবো। সেজন্য আপনাদের ইউনিয়নে আপনারা যারা চেয়ারম্যান হতে চান, মেম্বার হতে চান, বিশেষ করে ইয়াং যারা আছেন, যাদের বয়স হয়েছে, ভোটে দাঁড়াইতে কোনো ধরনের বাধা বা কোনো ধরনের থাকে না যে আমার বয়স কম, আমি ভোটে কিভাবে দাঁড়াবো, এটা ভাবার দরকার নাই। জনগণের কাছে যাবে, মানুষ ভোটে জিতাবে। আমি যখন ভোটে দাঁড়াই আমাকে বলছে আমি 500 ভোট পাবো। আমাদের হাদি ভাইকে বলছে 500 ভোট পাবে, বলে নাই? আমরা ঠিক আছে বলছি, টাকা ছাড়া 500 ভোট দিলে এটা এনাফ। আমরা 500 ভোট নিয়ে আমরা নির্বাচনী সংযোগ শুরু করেছি। প্রথম দিন 500,
তারপরের দিন জিজ্ঞেস করতাম আশেপাশে বাইরে ভাই 520টা হয়েছে কিনা, তারপর দিন জিজ্ঞেস করতাম ভাই 550 হয়েছে কিনা। এমনি করতে করতে আমি ভোট পেয়েছি 1,72,000। আমি নির্বাচন করেছি বিএনপির বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে। আমার নির্বাচনে বিএনপি এবং আওয়ামী লীগ স্বৈরাচার মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। থামাইতে পেরেছে, কারণ আমার সাথে ছিল তরুণ প্রজন্ম এবং আমার মায়েরা। সেজন্য আমার মা বোন, আপনার হোমনাবাসী যারা আছেন, তরুণ প্রজন্মের যারা আছেন, মুরব্বীদেরকে আমরা দাওয়াত দিব, না আসলে আমরা তাদের দোয়া নিব, কিন্তু আমরা আগাই যাব আমাদের তরুণ প্রজন্ম এবং মায়েদেরকে নিয়ে। আগামীর বাংলাদেশ, এই জ্যান আলফার বাংলাদেশ, জ্যানজির বাংলাদেশ, তাদেরকে মাথায় রেখেই আমাদের নির্বাচনী প্রস্তুতি নিতে হবে। সেজন্য আমরা চাই আপনারা বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা কাউন্সিলর এবং চেয়ারম্যান প্রার্থী, মেম্বার প্রার্থী আপনারা আগ্রহী হবেন এবং আমরা আপনাদেরকে সমর্থন দিব যদি আপনাদের যোগ্যতা থাকে। প্রিয় হোমনাবাসী, আমরা আমাদের এই সংগঠন আমরা প্রসারিত করতে চাই। আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে যেতে চাই, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যেতে চাই, তাদের সমস্যা শুনতে চাই এবং আমরা চাই মানুষ আমাদের উপর আস্থা রাখুক। হয়তো আমরা একদিনে পারবো না, হয়তো আমাদের 1 মাস লাগবে, 1 বছর লাগবে, 10 বছর লাগবে, কিন্তু আমরা প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে এনসিপি অবশ্যই পৌঁছাবে ইনশাআল্লাহ। এনসিপির এই গণজোয়ার কেউ থামাতে পারবে না। এই জন্য আমরা আপনাদের কাছে একটু সহায়তা চাই। আমরা চাই আপনারা একটু আমাদের সমর্থন দেন। আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা 5 জন 10 জনের কমিটি দেন। আমাদের এনসিপির যে নেতা কর্মীরা আছে এখানে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন তাদের সাথে যোগাযোগ করেন। ভাইরা, আমরা কোনো ক্যাডার পলিটিক্স করতে পারবো না, আমরা আপনাদেরকে পয়সা দিতে পারবো না, চাঁদাবাজির ভাগ দিতে পারবো না, টেন্ডারবাজির ভাগ দিতে পারবো না, কিন্তু আমরা আপনার অধিকার আপনাকে বুঝাই দিতে পারবো। হিসাব ক্লিয়ার। নির্বাচনের আগে টাকা খাইছে চাঁদাবাজ থেকে, খাইছে নির্বাচনের আগে একবার, আর এটা 5 বছর ধরে পরিশোধ করতে হবে। তারা বিবেক বাধা, দেখবেন 5 বছর এই চাঁদাবাজি বন্ধ করতে পারবে না, কারণ নির্বাচনের আগে টাকা খেয়ে রাখছে। ইট ভাটাতে হাত দিতে পারবে না, কারণ ইট ভাটার মালিকদের থেকে টাকা খেয়ে রাখছে। আর আমরা একটা কথা বলতাম, আপনি ভোটের আগে ফ্রিতে আমাকে সার্ভিস দেন, ভোটের পরে আমি 5 বছর ফ্রিতে সার্ভিস দিব। আমার এলাকায় দিচ্ছি না, 1 লাখ টাকা সরকারি বরাদ্দ আসলো, সেটার হিসাব আমি দেই। গত সপ্তাহে 1,83,000 টাকা আমাকে দেওয়া হয়েছে সরকার থেকে। এটা জনগণকে দেওয়ার জন্য, যতজনকে ইচ্ছা দিতে পারি। 1,83,000 1 টাকা করেও দিতে পারি, 10,000 টাকা করে দিতে পারি, এটা আমার ইচ্ছা। আপনারা আপনাদের এলাকার এমপি হিসাব দেয়, হিসাব দেয়, হিসাব দেয়। মনে রাখতে হবে, সরকার যে টাকা আমাকে দেয় এই টাকা আমার বাপের টাকা না। সরকার যে বাসায় আমাকে থাকতে দেয় এটা আমার বাপের বাসা না, এটা জনগণের টাকা, আপনার ট্যাক্সের টাকা। সুতরাং এই ট্যাক্সের পয়সার একটা পয়সার হিসাব চাওয়ার অধিকার আপনার আছে। সবাই এখানে আপনারা যারা আছেন প্রত্যেকেই প্রত্যেকটা 300টা আসনের প্রত্যেকটা এমপির কাছে 1 পয়সা করে আপনারা হিসাব চাইবেন। কারণ এই টাকা কার? এই টাকা কার? আপনার বাবার টাকা, আপনার বাবার শ্রমে ঘামের টাকা, সিএনজি ওয়ালার টাকা, রিক্সাওয়ালার টাকা, বর্জুয়ার টাকা, ব্যবসায়ীর টাকা। এই টাকার হিসাব কোনো বিলাসিতার জন্য না, এই টাকা দেওয়া হয়েছে আপনাদের জন্য। সুতরাং আপনারা সেটাকে বুঝে নিতে হবে। এটার নামই হচ্ছে জনতার হাতে ক্ষমতা। আমরা এই ক্ষমতায় নিশ্চিত করতে চাই যে আমরা যারা সংসদে যাব আমরা আপনাদের মালিক না, আমরা আপনাদের গোলাম। আর আমাদের মালিক হচ্ছে জনগণ, যারা প্রত্যেক 5 বছর পরে পরে আমাদেরকে ভোট দিবেন। প্রিয় হোমনাবাসী, আপনারা নিশ্চিত করবেন 5 বছর পরে ভোটের আগে 2 মাস আইসা বাবারে সোনারে আব্বারে তালুইরে মাউইরে কই আব্বা ডাইকা ভোট চাইতে আসবে, আর 5 বছর দেখা পাওয়া যাবে না। এই রাজনীতি বাংলাদেশে আর হবে না। প্রিয় তরুণ প্রজন্ম, আপনারা হিসাব রাখবেন, প্রত্যেক দিনের হিসাব।
এই হোমনা উপজেলায় সরকার কয় টাকা দেয়, কোন খাতে দেয়, এই কাজ কে পায়, কতদিনের মধ্যে করতে হবে, এই হিসাব আপনাদেরকে করতে হবে। জনগণের মালিকানা যদি আপনি বুঝে না নেন, এই সরকারের যারা হচ্ছে আমরা আছি, আমরা কোনোদিনও বুঝাই দিব না। সেজন্য মালিকানা কে করতে হবে, মালিকানা কে বুঝাই নিতে হবে। আর প্রশাসনে আপনারা যারা আছেন, প্রিয় পুলিশ ভাইয়েরা, প্রিয় প্রশাসনের ভাইয়েরা, আমরা বুঝি আপনাদের দুঃখ, তবে আপনাদেরকে বাধ্য করা হয়, দলীয়করণ করা হচ্ছে, আমরা আপনাদের কষ্টটা বুঝি, কিন্তু অতি উৎসাহী হয়ে আপনারা দলীয়কৃত হইয়েন না। অতি উৎসাহিত হইয়েন না। পৃথিবী গোল, সূর্য যেটা পূর্ব দিকে ওঠে, এটাও পশ্চিম দিকে অস্ত যায়। সরকার প্রেসার দেয়, এটা আমরা বুঝি, কিন্তু নিচ থেকে আমরা জানি আপনারা চেষ্টা করছেন বাংলাদেশটাকে উন্নতি করার জন্য, কিন্তু আমরা চাই আপনারা আর দলীয় হয়ে বেনজির হারুন হইয়েন না। আমরা যেমন জনগণের অধিকার নিশ্চিত করতে চাই, আমরা আপনাদের অধিকারও নিশ্চিত করতে চাই। আমরা চাই এই দেশের প্রশাসক নীতির মধ্য থেকে কাজ করুক, পুলিশরাও স্বাধীন এবং নিরাপত্তার মধ্য থেকে কাজ করুক। কিন্তু আপনারা যদি আবার দলীয় রাজনীতি শুরু করেন, সেটা কিন্তু আমরা মেনে নিব না। কোনো আমরা রাজনৈতিক দল সেটা মেনে নিব না। আপনি নীতির মধ্যে থেকে আমরা আপনাকে সহায়তা করব। প্রিয় হোমনাবাসী, এরপরের বার যখন আমরা এখানে আসব, আমরা দেখতে চাই প্রত্যেকটা ইউনিয়নে কমিটি হয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডে কমিটি হয়েছে।